ভারতের পশ্চিম প্রান্তে আরব সাগরের তীরে অবস্থিত ছোট্ট রাজ্য গোয়া, ইয়াং জেনারেশনের স্বপ্নের ডেস্টিনেশন। আজ আমরা ঘুরে দেখব ওল্ড গোয়া বা প্রাচ্যের রোম। এখানে রয়েছে একাধিক চার্চ। এখানকার চার্চগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃত। ইতিহাস ভালোবাসলে এই জায়গা আপনার ভালো লাগতে বাধ্য। তবে ওল্ড গোয়া ছাড়াও আরও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা খাওয়ার এই ভিডিওতে দেখানো হবে। তার সাথে থাকবে ক্রুজে চড়ে ঘোরার অভিজ্ঞতা, টিকিট কিভাবে কাটবেন, কত টাকা খরচা, সমস্ত ইনফরমেশন। চলুন দেরি না করে তাড়াতাড়ি শেয়ার করি। গোয়া সিরিজের এটি তৃতীয় পর্ব। এর আগে আরও দুটো ভিডিও ছাড়া হয়েছে, যাতে রয়েছে কলকাতা থেকে গোয়া পৌঁছানোর গল্প এবং গোয়ার সবচেয়ে হ্যাপেনিং জায়গা নর্থ গোয়া ঘোরার গল্প। ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ওগুলো দেখে এই ভিডিওটা দেখলে ভিডিওটা বুঝতে সুবিধা হবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে গোয়াতে আমাদের ডে 3। আজকে ঘুরতে বেরোবো। তার আগে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এসছে। যদিও ব্রেকফাস্টের অর্ধেক জিনিসই আমরা ফেরত পাঠিয়েছি, তবু ব্রেকফাস্টে কী দিয়েছে সেটা দেখাই। কারণ ওনারা যা ব্রেকফাস্ট দিচ্ছে তা দুজনে মিলে খাওয়া অসম্ভব, অনেকটা পরিমাণে দিচ্ছে আর কি। তাই জন্য নষ্ট করার থেকে ফেরত দিয়ে দেওয়া ভালো। এখানে রয়েছে ছোলা ভাটোরা এবং ভাটোরাগুলো বেশ বড় বড় সাইজের। তার সাথে রয়েছে ডিমের অমলেট, যেটা একটা আমি ফেরত দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে ফ্রুটসে পাপায়া, পেঁপে, তবে এটাও অনেকগুলো দিয়েছিল, আমি ফেরত দিয়ে দিয়েছি। এর সাথে ছিল চা, তবে চাও আমরা সকালবেলা খাবো না, কারণ তেলে ভাজা চা একসাথে তো খেতে পারবো না, তাই ওটাও ফেরত পাঠিয়েছি। তো চলুন তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিই, কারণ সাইট সিনের জন্য বেরোতে হবে। আমরা বেরোলাম এইমাত্র জাস্ট। আমাদের হোটেলের যে গলিটা, ওখানে তো গাড়ি আসে না, মেন রোড পর্যন্ত আমাদের হেঁটে আসতে হয়, তাই মেন রোড পর্যন্ত হেঁটে যাচ্ছি। আজকে আমরা অনেক লেট, 10:30 বেজে গেছে প্রায়। যাই হোক, চলুন যেমন যেমন ঘুরবো সবটাই শেয়ার করব। এই হলো আমাদের গাড়ি। আজকে বেশ ভালো সানি ওয়েদার, মানে ওয়েদারটা দেখে সত্যিই ভালো লাগছে। কালকে যা বৃষ্টি হচ্ছিল, বাপরে বাপ। যদি বৃষ্টি না হয় তাহলে ভালোভাবে জায়গাটা এক্সপ্লোর করা যায়, না হলে না এক্সপ্লোর করা যায় না। তো আমরা এখন বাগা নদীর সামনে দিয়ে যাচ্ছি। এই যে ডান পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাগা নদী। हम लोग पहले कहाँ पर जाएंगे? ওল্ড গোয়া স্যার। ওল্ড গোয়া। আমরা আজকে ওল্ড গোয়া ঘুরবো। চলুন যেরকমভাবে ঘুরবো সমস্ত কিছু শেয়ার করব। গোয়ার রাজধানী কিন্তু পাঞ্জিম, আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য বলে দিলাম একবার। ওল্ড গোয়া পৌঁছাতে আমাদের মোটামুটি ওই 35 থেকে 40 মিনিট মতো সময় লাগে। আমরা এসেছি ওল্ড গোয়াতে। এটা হচ্ছে বাসিলিকা অফ বোম জিসাস। এটা হচ্ছে গোয়ার সবচেয়ে পুরনো চার্চ। এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দ্বারা স্বীকৃত। চলুন ভেতরে যাওয়া যাক। প্রচুর মানুষজন দেখছি ভিজিট করেছে এখানে। আজকে তো উইকডেজে এত ভিড়। ভারত এবং গোয়ার সবচেয়ে পুরনো চার্চগুলির মধ্যে এই চার্চটি অন্যতম। চার্চটি পর্তুগিজ স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। চার্চের ভেতরে রয়েছে মূল্যবান মার্বেল দ্বারা নির্মিত ফ্লোর এবং ভেতরে একটি সোনার বেদিও রয়েছে। ভেতরে একটি মমি রয়েছে, যা সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের। তবে ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি বারণ। আর্কিটেকচার ভীষণ সুন্দর এবং বিশাল বড় মাপের চার্চটি। আমরা এটা ঘুরে আমরা রাস্তার অপোজিট সাইডে চলে এসেছি। এখানে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা আপনাদেরকে দেখাবো। তবে এখানে বেশিরভাগ জায়গায় না ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আপনাদের সাথে ভেতরের জিনিসটা বেশিরভাগই শেয়ার করতে পারবো না। মিউজিয়ামটাও দেখুন কি সুন্দর, এখানেও মনে হয় ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বারণ। হোয়াইট কালারে দারুণ সুন্দর দেখতে লাগছে।
মিউজিয়ামের সামনে চলে এসেছি, এখানে 10 টাকা করে টিকিট রয়েছে। মনে হয় না ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ, দেখি চলুন। মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নেই, তবে সুন্দর, গেলে বেশ খানিকটা টাইম লাগবে, আপনারা এখানে আসলে ভিজিট করতে পারেন। মিউজিয়ামের ভেতরে বেশ অনেক পুরনো পোর্ট্রেট ছিল, এছাড়াও টুকটাক আসবাবপত্রও ছিল। বেশ অনেকটা সময় কাটাতে পারবেন মিউজিয়ামের ভেতরে। মিউজিয়াম ঘুরে এখন যাচ্ছি আগুস্টিন টাওয়ার আছে এখানে একটা, সেই টাওয়ার দেখতে। এই বাসিলিকা চার্চ, তারপরে মিউজিয়াম তো আপনাদেরকে দেখালাম, বাসিলিকা চার্চের ঠিক অপোজিট সাইডে। আর এই মিউজিয়ামটা থেকে আগুস্টিন টাওয়ারের দূরত্ব ওই হাঁটা পথে ধরুন ওই 3 থেকে 4 মিনিট। এই যে চলে এসেছি অলমোস্ট, সামনে দেখুন দেখা যাচ্ছে এই স্পটগুলো সবই সামনাসামনি। চলে আসলাম সেন্ট আগুস্টিন টাওয়ারের সামনে। এই হলো এন্ট্রি গেট, আর এই হলো টাওয়ার, খুব সুন্দর। এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা একটি ধ্বংসাবশেষ, যা দেখেই বোঝা যাচ্ছে। এই টাওয়ারের মতো আরও 3টে টাওয়ার ছিল, এটা একটা বড় চার্চ ছিল, যা প্রায় 1600 শতাব্দী নাগাদ স্থাপিত হয়েছিল। এই চার্চটি তৈরি করেছিলেন আগুস্টিনিয়ান ফ্রিয়ার্স এবং 1835 নাগাদ এই চার্চটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর 1842 নাগাদ এই চার্চটা ধ্বংস হয়ে যায়, মানে ভেঙে পড়ে, এবং এখন এই একটা মাত্র টাওয়ারই বেঁচে রয়েছে, যেটাকে আর্কিওলজিক্যাল সাইট থেকে প্রিজার্ভ করার চেষ্টা চলছে, বিভিন্ন জায়গায় কাজ চলছে, এটাকে একদমই খুবই যত্ন সহকারে রাখা হয়েছে আর কি। এর পেছনে আরও অনেক ইতিহাস থাকতে পারে, আমার সঠিক জানা নেই, তবে আপনারা জানলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, জেনে উৎসাহিত হব। সেন্ট আগুস্টিন টাওয়ার ঘুরে আমরা এখন যাচ্ছি তিরুপতি বালাজি টেম্পল দেখতে। এইটার দূরত্ব প্রায় 12 কিলোমিটার মতো, গাড়িতে সময় লাগবে হাফ অ্যান আওয়ার। আমরা এখন যাচ্ছি বালাজি টেম্পলে, এটা বেশ পাহাড়ের ওপরে মন্দিরটা। বালাজি টেম্পলের সামনে চলে এসেছি, বাইরে এখানে দেখছি ডালাও পাওয়া যাচ্ছে, মন্দিরের ভেতরে মনে হয় পুজো দেওয়া যায়। আর এখানে জুতো খোলার জায়গা আছে, এখন জুতো খুলতে কোথাও ভয় লাগছে যদি জুতো চুরি হয়ে যায়। আমি যেহেতু শর্ট ড্রেস পরে এসেছি, তাই আমাকে এই ধুতিটা পরতে দিল, এটা পরে পা ঢেকে তারপর মন্দিরের ভেতর ঢুকতে হলো। মন্দিরটা বেশ সুন্দর, তবে আমি ওই বললাম যে আমি শর্ট ড্রেস পরেছি বলে আমাকে ঢাকতে হলো, এই আর কি। তবে বেশ ভালো লাগবে আপনাদের। আর ভেতরে কিন্তু অন্য সমস্ত মন্দিরের মতো ফটোগ্রাফি অ্যালাউ নেই। বালাজি টেম্পল ঘুরে আমরা এখন যাচ্ছি মঙ্গেশী টেম্পলের দিকে, গাড়িতে সময় লাগবে ওই 5 মিনিট মতো। বালাজি টেম্পল ঘুরে আরও একটা টেম্পলে আসলাম, যেটাকে শিব ঠাকুরের মন্দির বলছে একটা। মন্দিরে ঢোকার আগে প্রচুর দোকান দেখতে পাচ্ছি, সুভিনিয়ার শপ আছে, এমনি জামা কাপড়ের দোকান আছে। এখানে একটা দোকান দেখলাম, গোয়ার মশলা বিক্রি হচ্ছে, গোয়ার মশলা নাকি ফেমাস। মন্দিরের ভেতরে এখন প্রবেশ করছি, এটা হলো মেন গেট মন্দিরের। আর এদিকে একটা দেখুন কি সুন্দর পুকুর আছে, মন্দিরটা দূর থেকে দেখছিলাম, খুব সুন্দর মন্দিরটা। এই যে এখানে জুতো খোলার জায়গা আছে, জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে শৈলী একটা ধুতি পরছে, আর আমাকেও পরতে হবে, যেহেতু আমি হাফ প্যান্ট পরে এসেছি। বা শৈলীর কালারটা হেবি সুন্দর। 20 টাকা করে লাগবে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বারণ, তবে মন্দিরটা খুব সুন্দর। ভেতরে মহাকালের বিগ্রহ আছে না, দারুণ সুন্দর। অবশ্যই এই মন্দিরটা ভিজিট করবেন আপনারা গোয়া ঘুরতে আসলে। তো আমরা একটা ফলের দোকানে এসেছি, এখানে দেখুন এই যে পাইনাপেলগুলো কি সুন্দর পাতায় করে দিচ্ছে। क्या नाम बोला पत्ता का? चानेरे का पत्ता बोला। चानेरा का पत्ता उसका ठीक होता है ना, वो अच्छा। गाँव पे लगा है ना, अच्छा। तो ठीक होता है। আচ্ছা, এই পাইনাপেলের দাম নিল 50 টাকা। কি বিগ সাইজের ডাব, মাত্র 60 টাকা দাম নিল। আস্তে, প্রচুর জল না, মিষ্টি, কি মজা দেখুন।
গোয়ায় এসছি আর গোয়ান থালি ট্রাই করা হবে না সেটা তো হয়ই না। গোয়ান থালি ট্রাই করার জন্য রাহুল এসছে একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে গোয়া ক্লাসিক। এটা বেশ ভালো রেটিং রয়েছে দেখলাম আমরা গুগলে। আর আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে উনিও এটাই সাজেস্ট করলেন। ও এখানে নিয়েছে একটা পমফ্রেটের গোয়ান ফিশ থালি। আর আমি তো খাই না, আপনারা জানেনই। আমি নিয়েছি হচ্ছে পনির বাটার মশলা আর বাটার নান। রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে বাসালিকা চার্চের সামনে। দাদা তো আইটেমগুলোর নাম বলে গেল, তবে আমি ভালোভাবে না খেয়াল করিনি এখানে কি আছে। এটা হচ্ছে মানে শামুক, আমরা যেটাকে শামুক বলি সেইটা। এটা তো দেখে আমার হয়ে গেল, এটা আমি খাবো না, এটা একদম সাইডে। একটা ফিশের আইটেম দিয়ে ট্রাই করে দেখছি। মানে বেসিক্যালি কি বলুন তো, শৈলী আর আমি না দুজনেই মানে যে কোনো জায়গায় গেলে না লোকাল ফুড ট্রাই করতে একটু ভয়ই পাই এইসবের জন্যই। কিন্তু লোকাল ফুড যারা লোকাল মানুষ তাদের মতনই স্বাদের হয়, তো আমাদের ভালো লাগবে না সেটাই স্বাভাবিক। তবে মেন এইটার জন্য নেওয়া, এই যে এত বড় পমফ্রেট মাছ, এটা আমার ফেভারিট। এটা দিয়েই ভাতটাকে সাবার করতে হবে, আর নাহলে শৈলীর পনির আছে। এই হচ্ছে রাহুলের থালার অবস্থা। এটা খাইনি, এটা খাইনি, এটা খাইনি, এটা খাইনি, এটাও খাইনি, ইভেন এটাও খাইনি। আর পমফ্রেটটাও এরকমভাবে পড়ে আছে। কি দিয়ে খাচ্ছিস? শৈলীর পনির দিয়ে খাচ্ছি, কিছু করার নেই। এবার আসল গল্পটা আমি বলি। আমি ওকে জাস্ট বলেছিলাম যে গোয়ায় আসছি ঘুরতে, গোয়ান থালি খুব ফেমাস, তুই ট্রাই করতে পারিস। বাট আমি ওকে সবসময় বলি যে খাওয়ার নিয়ে মানে খাওয়ার জিনিসটা এমন না, ওটা কমফর্ট জোনেই ভালো লাগে। তো এক্সপেরিমেন্টাল আমি একদমই নই, আর ওকেও আমি বারণই করি। ও যেহেতু বলে আমরা একটা নতুন জায়গায় এসেছি, তো ওকে আমি বলেছি, ইনফরমেশান পাস করেছি। এবার ও ট্রাই করবে, আমি তো ট্রাই করিনি, এবার ও খেতে পারিনি। ইভেন পমফ্রেটটাও খেতে পারিনি, কারণ ওটাতে আষ্টে গন্ধ ছাড়ছে। তো যাই হোক, যারা খুব বেশি এক্সপেরিমেন্টাল বা সব ধরনের খাবার প্রেফার করেন তাদের জন্য এটা বেশ ভালো লাগবে, কারণ এই রেস্টুরেন্টের রেটিং খুব ভালো গুগলে। রাহুল খেতে পারেনি, সেটা রাহুলের প্রবলেম। খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা, দামগুলো তখন বলা হয়নি। পমফ্রেটের যে থালিটা ছিল ওটা 450 টাকা নিয়েছে। পনির বাটার মশলার দাম নিয়েছে 340 টাকা, আর বাটার নানের দাম 90 টাকা। এর ওপরে ওই জিএসটি টিএসটি বসেছে 40 টাকা মতো। টোটাল বিল হয়েছে 924 টাকা। তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট 450 টাকার কলা। তো এটা হলো পাঞ্জি। জায়গাটা খুব জমজমাট। আমরা দাঁড়িয়ে আছি ডোনা পাওলা জেটির সামনে। এখানে টিকিট রয়েছে 50 টাকা করে পার হেড, আর ছোটদের 25 টাকা করে। বাট এখানে নামার পরেই বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তাই জন্য আমরা আর ভাবছি ভেতরে যাব না, কারণ ভেতরে গিয়ে এনজয়ও করতে পারবো না। ওই জায়গাটা পুরো খোলা, তো এখান থেকেই দেখে চলে যাচ্ছি। ওই যে ওই জায়গাটাতে দাঁড়িয়ে লোকে এনজয় করছে আর কি, সমুদ্রের ভিউটা। আর এখানে বেশ অনেক দোকানপাট দেখলাম। আমার পেছনেই দেখতে পাচ্ছেন পাঞ্জিতে অবস্থিত হোয়াইট চার্চ, যেটা বেশ সুন্দর, বিশাল বড়। এত বড় আমি ভাবতেও পারিনি, ভীষণ সুন্দর লাগছে। বাট বৃষ্টি পড়ছে, চলুন ভেতরে যাই। চার্চটা তো বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল, তবে ওপরে উঠে দেখি চার্চটা বন্ধ। এসটি ফন্টেনাস বলে যে জায়গাটা রয়েছে সেখানে, এটা একটা লোকাল পাড়া, লোকাল গোয়ার লোকেরা থাকে। তবে ওনাদের বাড়িঘরগুলো ভীষণ কালারফুল, সেটাকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে লোকজন ছবি তুলতে আসে। এটাই এই জায়গাটার মেন উদ্দেশ্য। এখানে অনেক রেস্টুরেন্টও চোখে পড়ছে আমার। যাই হোক, এরকমই কোনো জায়গায় দাঁড়িয়ে আমরাও একটু ফটো তুলবো, এরকমই প্ল্যান। আমি আগেই বলেছি এখানে লোকালদের বাস, লোকালদের বাড়িগুলো খুব ভাইব্রেন্ট কালার করা, তাই এই জায়গাটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশানে পরিণত হয়েছে। ড্রাইভাররাও এখানে নিয়ে যায় ঠিকই, এবং সমস্ত ট্যুর আইটিনারিতে এই জায়গার নাম ইনক্লুডেডও থাকে। তবে এখানে যাওয়ার পর আপনি একটা অন্য রূপ দেখতে পারবেন। প্রত্যেকটা বাড়ির গায়ে লেখা রয়েছে ফটো এবং ভিডিও তোলা বারণ, এবং লোকালরা যদি দেখতে পায় আপনাকে ডান্ডা হাতে তাড়াও করবে। আমরা নিজেরাও তাড়া খেয়েছি, তাই এখানে গিয়ে ফটো তুলবেন একটু সাবধানে।
আচ্ছা, আজকে যে কারণে আমরা সমস্ত সাইট সিন একটু তাড়াহুড়ো করে করছিলাম সেটা হলো আমাদের আজকে একটা ইভিনিং ক্রুজ বা সানসেট ক্রুজে যাওয়ার কথা। তো সেখানেই এসছি আমরা। ঢোকার আগে একবার ব্যাগ চেক করলো, সিগারেট নেল কাটার এই ধরনের জিনিসপত্র অ্যালাউ না আর কি। আর এই যে এটা হচ্ছে ডিনার ক্রুজের যেটা রয়েছে সেটা, এই যে এখানে লেখা রয়েছে। আর এই যে আমরা যাচ্ছি এইটায়। তো রাহুল গাছের টিকিট কাটতে, দেখা যাক কত করে কি নেয়। বললো আমাদের ড্রাইভার দাদা যে 700 টাকা করে নেয়, এর ভেতরে কোনো খাওয়া দাওয়া ড্রিঙ্কস কোনো কিছু ইনক্লুডেড থাকে না, সমস্ত কিছু ওখান থেকে আলাদা করে আপনি নিতে চাইলে নিতেই পারেন। বাট দেখি কাউন্টারে এসে কত করে নিল, 700 টাকা করে পার হেড নিল। চলুন, আমরা অলরেডি লেট হয়ে গেছি। এ দেখুন সব ক্রুজগুলো দাঁড়িয়ে আছে। এই হলো আমাদের ক্রুজ। ও হো দারুণ, ফার্স্ট টাইম এরকম ক্রুজে এক্সপিরিয়েন্স করছি। অসাধারণ। এই আপার ডেকটা দেখুন কি সুন্দর, নিচে যেতে হবে মনে হচ্ছে। চলে এসেছি তো ক্রুজে। আমরা ওপরটাতে দাঁড়িয়ে আছি, নিচে বেশ সুন্দর প্রোগ্রামের ব্যবস্থা আছে দেখে মনে হলো। আমরা এখনও নিচে যাইনি, নিচে আসলে লাউড মিউজিক বাজলে আমাদের তো কপিরাইট পরে জানেনি, তাই জন্য ওপরটাতে একটু এনজয় করছি। আর এই আলোটা থাকতে থাকতে একটু ফটোও শ্যুট করব। এই যে নদীটা, যে নদীটায় ক্যাসিনো বা এই ক্রুজগুলো চলে, এটাকে বলে হচ্ছে মান্ডভি নদী, যেটা পাঞ্জিমে বা পাঞ্জিতে একটা কথা যেটা, সেটা হলো যে এই পাঞ্জিম জায়গাটাকে এক্স্যাক্টলি কি উচ্চারণ করে, পাঞ্জিম না পাঞ্জি, এক এক জায়গায় এক এক রকম স্পেলিং দেখছি। তো যাই হোক, আমাদের তো ভীষণ ভালো লাগছে। ক্রুজ কিন্তু দু রকমের হয়, একটা ক্রুজ হয় ডিনার ক্রুজ, যেটাতে 1900 টাকা মতো নেয় এবং অ্যালকোহল, তারপরে স্টার্টার, এই ধরনের কিছু কিছু আইটেম ফ্রি থাকে আর সারা রাত পার্টি হয়, সেটা আপনারা করতে পারেন। এছাড়া আর যেটা আমরা করছি এটা হলো সানসেট ক্রুজ। এটাতে 700 টাকা নিয়েছে, আমি বললামই, এটাতে কোনো কিছু ফুড কিন্তু এর ভেতরে ইনক্লুডেড নেই। এখন টাইম আপডেট হচ্ছে ঘড়ির কাঁটায় 6টা বেজে 7 মিনিট। এই যে আমাদের ক্রুজটা জেটি ঘাট থেকে এখন ছেড়ে যাচ্ছে। ওই বললো 1.5 ঘন্টা মতো এই জার্নিটা আমাদের হবে। ওয়াও, এই দেখো। আর এই যে সেই ব্রিজটা, আমরা বহুবার যাতায়াত করলাম এই ব্রিজটা দিয়ে। এই যে শৈলী এইখানে বসে আছে, কি করছে দেখুন। কেমন লাগছে বল? বেশ ভালো লাগছে, বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। চলুন আপনাদেরকে ক্রুজের ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি। এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে। ক্রুজের নিচটায় চলে এসেছি, এখানে বসার জায়গা আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে সামনে এরকম স্টেজ করা আছে, এই স্টেজে বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছে। আর এখানে দেখছি হার্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে, এছাড়া কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন খাবার টাবার সমস্ত কিছু পেয়ে যাবেন। খুব সুন্দর সাজানো। ক্রুজটার দুটো পার্ট, একটা ওপরে আর একটা নিচে। তো ডেকের ওপরেই প্রথমে আমরা বেশ এনজয় করছিলাম, যেহেতু বর্ষাকাল হয়তো সেই কারণেই ডেকের ওপরে কোনো পার্টি বা কোনো প্রোগ্রাম কোনোটাই হচ্ছিল না। ক্রুজের নিচে যেখানে শেড ছিল সেখানে স্টেজের ওপর প্রোগ্রাম হচ্ছিল, লোকাল কিছু নাচ গান হচ্ছিল। তারপর যারা যাত্রীরা ছিলেন তাদেরকে রিকোয়েস্ট করা হলো তারা যাতে স্টেজে গিয়ে একটুখানি নাচ গান করে। বেশ ভালো ডিজে বাজানো হচ্ছিল, ছোট বাচ্চারাও এনজয় করছিল। এছাড়া ভেতরে তো হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, টুকটাক স্ন্যাক্স এই সমস্ত পাওয়া যাচ্ছিলই, তবে কোনোটাই কিন্তু টিকিটের সাথে ইনক্লুডেড ছিল না, আমি আগেই বলেছি আপনাদেরকে। আর এই টিকিটটা কিন্তু আমাদেরকে কাটার জন্য সাহায্য করেছে আমাদের যে ড্রাইভার দাদা ছিল তিনি। তবে আপনারা চাইলে স্কুটি নিয়ে স্কুটি রেখেও যেতে পারেন, সেক্ষেত্রে নিজেদেরকেই ক্রুজের টিকিট কাটতে হবে। এই ক্রুজের ভেতরে টয়লেটের ফেসিলিটি আছে, এখানে ওয়াশ বেসিন, মিরর, এদিকে টয়লেটের ফেসিলিটি। দারুণ লাগছে, সামনেটায় যেতে পারছি না, জোরে জোরে মিউজিক বাজছে। কপিরাইটের তো একটা ভয় থেকেই যায়, আপনারা অবশ্যই এটা এক্সপিরিয়েন্স করবেন। চলে এসছে আমাদের ক্রুজটা জেটিতে। এখন ওই 7:44 মতো বাজে, 6:05 নাগাদ ছেড়েছিল, ওই 6টাই ধরুন, ওই 1-1.5 ঘন্টা হলো আর কি। দারুণ মজা করলাম, দারুণ লাগলো। আপনারা অবশ্যই এক্সপিরিয়েন্স করবেন। লাইট বন্ধ করে দিচ্ছে, চলুন নিচে নামতে হবে।
পেছনের ভিড়টা দেখেছেন তো, ক্রুজ ছুটি হয়েছে, ইভিনিং ক্রুজ ছুটি হয়েছে। বেসিক্যালি ব্যাপারটা হলো পকেটে টাকা থাকলে সমস্ত কিছুই এনজয় করা যায় আর সমস্ত জায়গাকেই বেশি ভালো লাগে, তাই না রাহুল? হ্যাঁ একদমই। না তবে খুবই মজা লাগলো, মানে যতটুকুনি টাইম কাটালাম বেশ মজাতে কাটালাম, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স আর কি। যাই হোক, এখন আমাদের গাড়ি কিন্তু ওয়েট করছে পার্কিংয়ে, তো আমরা পার্কিংয়ের ওদিকে যাব। আমরা হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে চলে গেলাম বিচের দিকে। চারিদিকটা কি অন্ধকার না? আমি এখন বাগা বিচ আর কালাঙ্গুটি বিচের মাঝখানে দাঁড়িয়ে আছি। হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, প্রায় 10-15 মিনিটের ওপর হয়ে গেছে আমরা হাঁটছি, আরও হয়তো 10-15 মিনিটের বেশি হাঁটতে হবে। 800 মিটার ওরা বলছে, অনেকটা হাঁটা, প্রায় হাফ অ্যান আওয়ারের বেশি হাঁটা। যাই হোক, তবু যাই ওই দিকের নাইট লাইফটা একটু দেখে আসি। কালাঙ্গুটি বিচে আসার একটা মেন উদ্দেশ্য ছিল আমার, সেটা হলো ট্যাটু। গোয়াতে আসলে সবাই ট্যাটু করায়, এখানে পার্মানেন্ট, তারপরে টেম্পোরারি, সমস্ত ধরনের ট্যাটু হয় আর কি। তো আমি পার্মানেন্ট ট্যাটুই করব, যেটা পায়ে করব। কি করছি, কি ডিজাইন, সমস্ত কিছু আমি দেখাচ্ছি পরে। এখানে যা রেট বলছে তার সাথে আমরা হালকা বার্গেনিং করে ঠোরে 500-তে রাজি করিয়েছি। ছোট, আমি একদম জাস্ট ছোট একটা ট্যাটু করব। দাদা নতুন নিডল দিচ্ছে, সেটা দেখালো আমাকে। যাই হোক, তো করি আমি। আমার কোনোবারই খুব একটা লাগে না, মানে আমি যখন এইটাও করেছিলাম তখন আমার যে খুব লেগেছিল সেরকম নয়। রাহুল যখন করেছিল ওর প্রচণ্ড লেগেছিল, আর সেরকম একটা লাগে না। তো হয়ে গেছে আমার ট্যাটু। আমি লোকেশনটা একটু বলি, এই যে কালাঙ্গুটি বিচ থেকে জাস্ট উঠেই ফুড কোর্টটা রয়েছে, তার অপোজিটের দোকানটাই এইখানে। আর এই যে দাদাকে দেখে রাখতে পারেন, ভাইয়া কা নাম কৃষ্ণা, একদম কালাঙ্গুটি বিচের সামনেই। চিনতে যদি অসুবিধা হয়, এই যে ওপরে দেখতে পাচ্ছেন ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড বার, তার ঠিক নিচেই দোকান। গোয়াতে আমরা ভিজিট করেছিলাম নভেম্বরের মিড উইকের দিকে। দিনের বেলায় তো কালাঙ্গুটি মার্কেট দেখিয়েছিলাম, তবে রাত্রিবেলায় গোয়া জেগে ওঠে, সবাই এরকমই বলে। তো এখন রাত্রিবেলায় কেমন লাগে সেটাই দেখাতে এসেছি, চলুন। আমার আর শৈলীর একটা জিনিস মনে হলো, সেটা হচ্ছে বাগা বিচ মার্কেটের থেকে এই কালাঙ্গুটি বিচ মার্কেটটা বেশি জমজমাট, মানে অনেকটা বড় না মার্কেটটা। এখানে দেখলাম অটোও চলে, মানে সকাল থেকে একটা অটোরও দেখা পাইনি। এখানে দেখলাম এই কালাঙ্গুটি বিচের সামনেই অটো দাঁড়িয়ে আছে। তো জিজ্ঞাসা করছিলাম কত টাকা নেয় এই বাগা বিচ পর্যন্ত যেতে, বলছে 300 টাকা নেবে, মানে পুরো অটোটা রিজার্ভ করে আপনারা যেতে পারেন চাইলে। শেয়ারের এখানে কোনো ব্যবস্থা নেই, কারণ এখানে প্রচুর স্কুটি চলে, বেশিরভাগ লোকজনই স্কুটিতেই ঘোরে। মেন রোড দিয়ে কালাঙ্গুটি বিচ থেকে বাগা বিচের দূরত্ব প্রায় 3 কিলোমিটার মতো। আর বিচ দিয়ে যদি হাঁটেন, আপনাদেরকে বললাম ওই 25 থেকে 30 মিনিট মতো হাঁটতে হবে। আমরা আর মেন রোড দিয়ে গেলাম না, কারণ মেন রোড দিয়ে না অনেকটা ঘোরা পথ হয়। আমরা বিচ দিয়েই যেরকমভাবে হেঁটে হেঁটে এসেছিলাম সেরকমভাবে হেঁটে হেঁটে যাব। তারা আছে বলতে আজকে আমাদের কমপ্লিমেন্টারি যে ডিনারটা রোজ দিন থাকবে সেটা আজকে দেবে আর কি। তো হোটেলে তো লোকেরা আমাদের জন্য জেগে বসে থাকবে না। আমাদের 9:30 টাইম দিয়েছিল, অলরেডি 10টা বাজে, যেতে যেতে 10:30 11টা বেজে যাবে, তাই দৌড়চ্ছি আর কি। এই যে এখন 10টা 2 মতো বেজে গেছে। এইমাত্র রুমে আমাদের ডিনার দিয়ে গেল। ডিনারে প্রতিদিনের মতো এলাহি আয়োজন ছিল। এখানে যিনি রান্না করে খুব ভালো রান্নার টেস্ট। আজকের মতো গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। আমরা গোয়া ট্রিপ করেছিলাম ট্যুর পিকার্সের সঙ্গে। থাকা, খাওয়া, ঘোরা সমস্তটাই ওনারাই প্ল্যান করে দিয়েছিলেন। তবে আইটেনারিতে কিছু কিছু চেঞ্জেস আমাদের পছন্দ মতো আমরা করেছিলাম, আপনারাও করতে পারেন। যে কোনো জায়গায় ট্যুর করার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, সংখ্যায় বেশি লোক হলে খরচাটা অনেকটাই কমে যায়, কারণ গাড়ি ভাড়াটা ভাগ হয়ে যায়। আমরা যে ট্যুরটা করেছিলাম 5 নাইট 6 ডেজের ট্যুর, এই সম্পূর্ণ ট্যুরটা ব্রেকফাস্ট এবং ডিনার দিয়ে খরচা পড়ে 4 জনের জন্য 60,000 টাকা, মানে মাথা পিছু 15,000 টাকা করে খরচা। এছাড়া এই ট্যুরটা করতে 6 জনের কত খরচা হতে পারে, 2 জনেরই বা কত খরচা হতে পারে, ডেসক্রিপশানে আমি সমস্ত ডিটেল দিয়ে দিলাম, চাইলে চেক করে নিতে পারেন। এছাড়া স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়াই রইল। সম্পূর্ণ ট্যুরের এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো।